ভুল চিকিৎসায় নাসরিন আক্তার নামের এক রোগীর মৃত্যুর ভুল চিকিৎসার শিকার হয়ে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যু। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু নিঃসন্দেহে এটি একটি মারাত্মক ভয়াবহ সংবাদ। আবার ভুল চিকিৎসা অ্যাপ্লাইয়ের ফলে কোনো রোগী আরও এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা আমাকে দেখছেন। লাইনগুলো উইলিয়াম হান্টারের মেটাফোর নিয়ে লেখা কবি জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার। আর এই লাশ কাটা ঘর থেকে জন্ম নেয় চিকিৎসাবিদ্যার নেসেসারি ইনহিউম্যানিটি, এবং যার ফলশ্রুতিতে আমাদের চিকিৎসা ব্যবস্থায় জন্ম নিয়েছে কিছু অন্তর্গত দুর্বলতার দিক। ফলাফল অবিশ্বাস আর ভুল চিকিৎসার অভিযোগ। বিগত 4 মাসের স্বাস্থ্য খাত নিয়ে প্রচারিত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ পর্যালোচনায় দেখা গেছে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। এই শিরোনামের সংবাদই প্রকাশিত হয়েছে 150টিরও বেশি। আসলে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমগুলোতে চিকিৎসা খাত নিয়ে প্রচারিত এই ধরনের সংবাদের শিরোনাম আমাদের সত্যি অনেক ক্লান্ত করে তোলে। কারণ আমিও একজন মানুষ, আমিও রোগাক্রান্ত হব, সেক্ষেত্রে আমিও হতে পারি ভুল চিকিৎসার শিকার। গণমাধ্যমের কাজ হচ্ছে জনস্বার্থে জনগণকে সচেতন করা, কিন্তু গণমাধ্যমে প্রচারিত এই ধরনের সংবাদের শিরোনাম আমাদের আসলে কি সচেতন করে তুলছে, নাকি পক্ষান্তরে আমরা নিজের অজান্তেই ক্ষতিগ্রস্ত হচ্ছি? চলুন দর্শক, বিষয়টির ব্যাপারে আমরা একটু বোঝার চেষ্টা করি। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু নিঃসন্দেহে এটি একটি মারাত্মক ভয়াবহ সংবাদ। আবার ভুল চিকিৎসা অ্যাপ্লাইয়ের ফলে কোনো রোগীর মৃত্যু হলে এক অর্থে এটিকে এক ধরনের হত্যাকাণ্ডও বলা যেতে পারে। কিন্তু বিষয়টি এত মারাত্মক এবং ভয়াবহ হওয়া সত্ত্বেও আমরা অধিকাংশ ক্ষেত্রেই কোনো গণমাধ্যমে এই ধরনের সংবাদ একবার প্রচার হবার পরে সেই সংবাদটির আর কোনো ধারাবাহিক প্রতিবেদন প্রচার হতে দেখি না। কিন্তু কেন? প্রশ্নটির যথাযথ উত্তর হয়তো আমাদের গণমাধ্যমগুলোই জানেন, কিন্তু খুব সহজেই যেটি বলা যায় সেটি হচ্ছে কোনো রোগীর মৃত্যু ভুল চিকিৎসার ফলে হয়েছে কিনা এই ধরনের জাজমেন্ট দেওয়াটা আসলে খুব দুর্বোধ্য একটা কাজ। কিন্তু কোনো বিশেষজ্ঞ মতামত ছাড়াই এবং যাচাই বাছাই না করে আমাদের গণমাধ্যমগুলো কেবলমাত্র রোগীর স্বজনের ইমোশনকে পুঁজি করে টিআরপি বা ভিউ বাড়ানোর উদ্দেশ্যে অবলীলায় এই ধরনের নেতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের সচেতন করার পরিবর্তে প্রতিনিয়ত শঙ্কিত এবং ভীত করে তুলছেন। কারণ আমাদের সকলের কাছে সবচেয়ে প্রিয় এবং মূল্যবান হচ্ছে আমাদের নিজের স্বাস্থ্য তথা নিজের জীবন। আর স্বাস্থ্য সুরক্ষা তথা জীবন রক্ষার ক্ষেত্রে মহান সৃষ্টিকর্তার পরে আমাদের একমাত্র ভরসার জায়গা হচ্ছে ডাক্তার এবং হাসপাতাল। কিন্তু আমরা যদি গণমাধ্যমগুলোতে একাধারে কেবল স্বাস্থ্য খাতের ব্যাপারে ভয়ঙ্কর সব সংবাদ প্রচার হতে দেখি, তাহলে অসুস্থ হয়ে পড়লে আমরা আমাদের এই প্রিয় শরীরটিকে কার কাছে সঁপে দিব? যেখানে আমার কাছে আমার দেশের চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থায় শেষ ভরসার জায়গা। দেশের টাকা দিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার সামর্থ্য আমার তো নাও থাকতে পারে। তাহলে এইসব সংবাদ দেখে দেখে আমি তো নিশ্চয়ই ভীত হব, নিশ্চয়ই শঙ্কিত হব। তাই আমরা বেশি করে স্বাস্থ্য খাতের সম্ভাবনার খবর দেখতে চাই এবং এই নেতিবাচক চিন্তার জগৎ থেকে বের হয়ে আসতে চাই। তারপরেও বলবো, যেহেতু আমরা আমাদের গণমাধ্যমগুলোতে ভুল চিকিৎসার খবর ব্যাপকভাবে প্রচার হতে দেখে থাকি, তাই এটি নিঃসন্দেহে বলা যায় ভুল চিকিৎসার ব্যাপকতা এত তীব্র না হলেও কোথাও না কোথাও কোনো না কোনো রোগী নিশ্চয়ই ভুল চিকিৎসার শিকার হচ্ছেন। এবার প্রশ্ন হলো, ডাক্তাররা কি আসলেই ভুল চিকিৎসা করেন? অথবা যদি কোনো রোগী ভুল চিকিৎসার শিকার হন, তাহলে সেই দায় কি শুধু ডাক্তারের? WHO বলে পশ্চিমা স্বাস্থ্য ব্যবস্থাতে অন্তত 10 ভাগ রোগী ভুল চিকিৎসার শিকার হয়ে থাকেন। চিকিৎসাতে ঝুঁকি থাকবেই। অনেক অভিজ্ঞ এবং যত্নশীল চিকিৎসকেরও ভুল হতে পারে, কারণ প্রত্যেকটি মানুষের শরীর আপন বৈশিষ্ট্যে অনন্য। আমাদের শরীর সবসময় বইয়ের টেক্সট মেনে চলে না, আর এটি বিজ্ঞান। ডাক্তাররা যখন প্রথমে রোগীর রোগ নির্ণয় করতে যান এবং চিকিৎসা শুরু করেন, তার পেছনে থাকে কোনো না কোনো গবেষণা। আর সেই গবেষণা কর্মের উপর নির্ভর করে ডাক্তার রোগীর সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা দিয়ে থাকেন। চিকিৎসা বিজ্ঞানের গবেষণার অন্যতম একটি বিষয় হচ্ছে রিপ্রডিউসিবিলিটি। এই রিপ্রডিউসিবিলিটি হচ্ছে একটি গবেষণা। একই নিয়মে ভিন্ন ভিন্ন গবেষক একই পদ্ধতি অ্যাপ্লাই করে বারবার করলে একই ফল পাবেন। আর এখানেই বিজ্ঞানের সাথে অন্য বিষয়ের তফাৎ।
অথচ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে প্রকাশিত গবেষণার ফল হিসেবে যা দাবি করা হচ্ছে, পরে আর বেশিরভাগ ক্ষেত্রে নতুন করে গবেষণা করলে সেই ফলাফল আগে করা গবেষণার ফলাফলের সাথে মেলানো যাচ্ছে না। এর অর্থ হচ্ছে আগে করা গবেষণাটি হয়তোবা শতভাগ সঠিক ছিল না। 2011 সালে বিখ্যাত ফার্মাসিউটিক্যালস কোম্পানি বায়ার ক্যান্সার সংক্রান্ত অনেকগুলি গবেষণা তাদের গবেষকরা আবার করে দেখার পরে মাত্র 1/4 গবেষণার ফলাফল পূর্বে হওয়া গবেষণার সাথে আবার মেলাতে পেরেছিলেন। পরের বছর আরেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি এনজেন ক্যান্সার সংক্রান্ত 53টি বিখ্যাত গবেষণার ফলাফল আবার মেলাতে গিয়ে এর মধ্যে মাত্র 6টির ফল তারা আবার মেলাতে পেরেছিলেন। 2011 সালে আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির ব্রায়ান নসেফ তার সহকর্মীদের নিয়ে সাইকোলজির প্রায় 100টি গবেষণা আবার করে দেখেছিলেন। অবাক করা ব্যাপার হচ্ছে তাদের করা সেই 100টি গবেষণার মধ্যে 3/1 ফলাফল পূর্বে হওয়া গবেষণার সাথে আবার মেলানো যায়নি। 2015 সালের সায়েন্স জার্নালে সেই গবেষণাগুলোর ফলাফল প্রকাশিত হয়েছিল। এই তথ্যগুলো খুব সাধারণ কোনো তথ্য নয়, কারণ সেই গবেষণাগুলোর উপর ভিত্তি করে যেসব চিকিৎসা তৈরি হয়েছিল তার 3/1 চিকিৎসাতে ভুল হবেই। তাহলে এই ভুল চিকিৎসাগুলোর দায় কোনোভাবেই চিকিৎসকের নয়। কিন্তু এইসব সায়েন্টিফিক যুক্তি বা মানুষ মানবে কেন যদি না দুই পক্ষের মধ্যে একটি বিশ্বাস আর আন্তরিকতার সম্পর্ক তৈরি না হয়? আমাদের দেশের চিকিৎসক এবং রোগী সাধারণের মধ্যে একটি বিশাল টানাপোড়েনের সম্পর্ক বিদ্যমান আছে। কিন্তু কিসের সেই টানাপোড়েন? চলুন দর্শক, সেটি একটু বোঝার চেষ্টা করি। কখনো কখনো একটি রোগ একজন মানুষের জীবনে একাধিক অর্থ নিয়ে হাজির হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একজন ডাক্তার তার রোগীকে সার্বিকভাবে মানুষ হিসেবে চিন্তা না করে তিনি শুধুমাত্র ফোকাস রাখেন রোগের উপরে। তাই আপনি যখন কোনো ডাক্তারের কাছে যান তখন আপনার ডাক্তার আপনাকে হয়তো চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বা রোগ নির্ণয়ের জন্য খুব কম সময় ব্যয় করে প্রাসঙ্গিক কিছু একাডেমিক প্রশ্ন করে থাকেন। অর্থাৎ আপনাকে তিনি কেবল একটি বায়োলজিক্যাল স্ট্রাকচার হিসেবেই চিন্তা করে থাকেন। কিন্তু আপনি হয়তো আপনার ডাক্তারকে মন খুলে আরও অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছেন না পারস্পরিক সম্পর্কের টানাপোড়েন বা পরিবেশগত প্রতিকূলতার জন্য। তাই আপনি হয়তো চিকিৎসাজনিত এক প্রকারের অসন্তুষ্টি নিয়েই বাড়ি ফিরলেন। আর সেই অসন্তুষ্টির জায়গা থেকেই কয়েকদিন পর ওই একই অসুখের জন্য আপনি হয়তো শরণাপন্ন হলেন অন্য কোনো চিকিৎসকের। তখন সেই চিকিৎসক হয়তো আপনাকে সেই একই রোগের চিকিৎসা দিলেন ভিন্ন কোনো গবেষণার উপরে ভিত্তি করে, ভিন্ন কোনো উপায়ে, এবং যা আগের দেওয়া চিকিৎসকের সাথে হয়তো কোনোভাবেই মিলছে না। আর এভাবেই আপনি ক্রমাগত কনফিউজড হতে থাকেন এবং গোটা চিকিৎসা ব্যবস্থাপনার প্রতি আপনার অনাস্থার জায়গা তৈরি হতে থাকে। কিন্তু একজন চিকিৎসক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কথাগুলি শোনার পর যদি তিনি তার রোগীকে বলতেন, আপনার কি আরও কিছু বলার আছে? আপনার যা কিছু বলার আছে সব আমাকে খুলে বলুন। আরও কিছু কি বলার আছে আপনার? আর কিছু? কিন্তু অনেক চিকিৎসকই সেটি করেন না। কিন্তু অধিকাংশ চিকিৎসকই জানেন কিনা জানি না, চিকিৎসা পেশাকে একটি সম্মানজনক পেশা হিসেবে আজকের সমাজে স্থান করে নেওয়ার ক্ষেত্রে সভ্যতার প্রায় 2000 বছর লেগেছিল। তারপরেও বেশিরভাগ চিকিৎসকই তাদের রোগীকে বায়োসোশ্যাল এন্টিটি হিসেবে চিন্তা না করে হামলে পড়েন কেবল রোগের উপরে। আর এটি হচ্ছে একজন চিকিৎসকের নেসেসারি ইনহিউম্যানিটি। এবং এর সাথে পাল্লা দিয়ে চলছে আমাদের গণমাধ্যমগুলোর বেপরোয়া নেগেটিভ সংবাদের পরিবেশনা। তারা কোনো কিছু না জেনে না বুঝে হঠকারিতার সাথে মৃত্যুর মতো একটি ব্যাপারকে কনফিউজিং জাজমেন্টের জায়গায় বসিয়ে দিচ্ছেন এবং ফলশ্রুতিতে প্রতিনিয়তই আমাদের স্বাস্থ্য খাতে জন্ম নিচ্ছে কিছু অন্তর্গত দুর্বলতার দিক, এবং যার ফলশ্রুতিতে আমাদের এই প্রিয় শরীরের নিরাপত্তার কথা ভাবতে ভাবতে আমরা প্রায়শই হয়ে পড়ছি খুব ভীত এবং খুব শঙ্কিত, হয়ে পড়ছি খুব ক্লান্ত, সত্যি খুব ক্লান্ত। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।